স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের একটা সময় ছিল, প্রথমেই বলি যে হিন্দু ধর্মর মতন মানে কি বলা যায়, লিবারেল ধর্ম, মানে তুমি বাধ্য করতেই হবে এরকম ধরনের ব্যাপার নেই। ফলে এটার মতন এত লিবারেল ধর্ম খুব কমই আছে, কাউকে খাটো না করেই বলছি। কিন্তু তারও তো কতগুলো আক্ষরিক নিয়মকানুন থাকে, যেগুলো আমরা তো আমাদের ছেলেবেলায় দেখতাম আমাদের দাদু ঠাকুমারা মানে ভীষণভাবে সেগুলো মানতেন। সেই পণ্ডিতও নেই, সেই নিয়মকানুন মানারও ব্যাপার নেই। কিন্তু আমি খুব কৃতজ্ঞ আমার অতিথির কাছে, কারণ আমরা সোমবার থেকে নিরামিষ ভোজন হয়েছে এবং একেবারে পাক্কা শুক্রবার দিন 10টার পর গিয়ে মাছ রান্না হয়েছে এবং তার সঙ্গে আনুষাঙ্গিক তিনি যেগুলো বলেছিলেন অক্ষরে অক্ষরে পালন। আমার তো বেশ গেল 4টে দিন। তারপরে কি হবে না হবে সেটা তো তার কাছ থেকে শুনবই। তবে আজকে সাবজেক্টটা একটু ডাইভার্সিফিকেশনের জন্য তো আমাদের সবসময় ডাইভার্টেড করি। খুব ভালো করে প্রত্যেকে শুনবেন একটা সিস্টেম বললে। কারণ দেখুন, আমি আবারও বলি যে আমাদের ছেলেবেলা আমরা যে পণ্ডিতদের দেখতাম যারা আমাদের নানা রকম নির্দেশ দিতেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হতো। সেখানে কিন্তু উইদাউট এনি কস্ট আমার প্রিয়, এবং তিনি তো পণ্ডিত বটেই, শিক্ষকও নিশ্চয়ই, গোপাল ভট্টাচার্য যতক্ষণ রয়েছেন ততক্ষণ কিন্তু আমরা তার কাছ থেকে সব কিছু নিয়ে নিতে পারি এবং সেগুলো ফলো করতে পারি। গোপালদা, আমার নমস্কার নেবেন। কর্কট রাশির ঘরে দুটো গ্রহ বর্তমানে একই সাথে রয়েছে। সেই দুটো গ্রহ কি কি? একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। তার সঙ্গে আর একটা গ্রহ জুড়েছে 22 তারিখ থেকে, সেই গ্রহটা হচ্ছে বুধ। আর এই বুধটা 29 তারিখ অর্থাৎ পরশু দিন থেকে বক্রি হচ্ছে। আচ্ছা, আপ টু 23শে জুলাই পর্যন্ত বক্রি থাকবে। এখন আমি বারবার বলি যে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু আর শুক্রকে বলা হয় দৈত্যগুরু। এই দুটো গ্রহ একসঙ্গে অবস্থান কখনোই শুভ নয়, সেটা জন্মছকেই বলুন আর এমনি গোচরেই বলুন। এই যে এখন কর্কট রাশির ওপরে দুটো গুরু একসঙ্গে বসে রয়েছে, বৃহস্পতি আর শুক্র। বৃহস্পতি দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। এই দুটো গ্রহ যদি একসাথে বসে থাকে, লাগাতার তোলপাড় হচ্ছে, লাগাতার বিভিন্ন রকম তোলপাড় এবং প্রাকৃতিক বিপর্যয় বড় বড় ঘটায়। দেখলাম। হ্যাঁ, এই যে ভেনিজুয়েলার যে ঘটনা, জাপানের যে ভূমিকম্প, তারাতলায় যে এতগুলো লোক যে অ্যাক্সিডেন্টে মারা হলো, কোলাপস হলো, এই ঘটনাগুলো যখনই দেখা যায় বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে অবস্থান করে, তখন এই দুটো গুরুর মধ্যে লড়াই চলে। দুই গুরু তখন যোদ্ধা হয়ে যায়, যোদ্ধা মানে একে অপরকে দুজনের শত্রু। বৃহস্পতির একদম পরম শত্রু হচ্ছে শুক্র, আর শুক্রের একদম পরম শত্রু হচ্ছে বৃহস্পতি। এই দুজন যখন একসঙ্গে থাকে না, শনি মঙ্গলের থেকেও এদের বেশি ঝগড়া লাগে। তো এই বৃহস্পতি শুক্র তো এখনো বেশ কিছুদিন কর্কট রাশির উপর ঘরে বসে থাকবে। তার সঙ্গে আবার জুড়ছে হচ্ছে বুধ। বুধ কি হচ্ছে? বুধ বক্রি হচ্ছে। বুধ বক্রি, দেখুন সমস্ত গ্রহের মধ্যে রবি এবং চন্দ্র এই দুটো গ্রহ কখনো বক্রি হয় না। সমস্ত গ্রহের মধ্যে রাহু এবং কেতু অলওয়েজ বক্রি চলে। আচ্ছা, বক্রি মানে আমি বলেছিলাম না, বক্রি মানে কিছুই না, সূর্যের কেন্দ্র করে তো সমস্ত গ্রহগুলো ঘুরছে। এবার দেখুন, বুধের কক্ষপথ ছোট, তার থেকে বড় হচ্ছে শুক্রের কক্ষপথ, তার থেকে বড় হচ্ছে পৃথিবীর কক্ষপথ, তার থেকে মঙ্গলের কক্ষপথ, তারপর থেকে বড় বৃহস্পতির কক্ষপথ। এবার দুটো গ্রহ একসঙ্গে চললো, কিন্তু একজনের ট্র্যাক ছোট, সে তাড়াতাড়ি ঘুরে যেতে পারছে, আর একজনের ট্র্যাক কিন্তু বড়। হ্যাঁ, তো এই দুটো গ্রহ একসঙ্গে স্টার্ট করার পরে এ কিন্তু তার ছোট কক্ষপথ এগিয়ে যাচ্ছে, এ কিন্তু বড় কক্ষপথ পিছিয়ে যাচ্ছে। তখন এই গ্রহটাকে মনে হচ্ছে রেট্রোগ্রেড বা বক্রি। তো সেই জন্য রাহু কেতু অলওয়েজ বক্রি, যেহেতু এরা কোনো বডি নয়। রাহু কেতু তো কোনো বডি নয়, গ্রহের কোনো অংশ নয়। এরা চাঁদ যে পৃথিবীকে যে কক্ষপথে যে ঘুরছে, সেই দু জায়গায় যেখানে ইন্টারসেপ্ট করছে বা ছেদ হচ্ছে, তার দুটো বিন্দু হচ্ছে রাহু কেতু। কিন্তু এর প্রভাবকে অস্বীকার করা যায় না। মানুষের জীবনে রাহু কেতুর প্রভাব মানে অবিশ্বাস্যভাবে বেশি। যত রকম শত্রুতা, যত রকম ঝামেলা, যত রকম কি বলে হানাহানি, যত রকম চাকরি চলে যাওয়া, যত রকম মিজারি দেয় কেতু। আর যত রকম ঝুট ঝামেলা, বৎসঙ্গ, বাজে নেশায় জড়িয়ে পড়া, বাজে সংসর্গে মেলামেশা করা,
বাজে প্রেম করা, হ্যাঁ, মোবাইলের অ্যাডিকশান, চণ্ডালের মতো ভাব, বাড়ির কাউকে মানে না, গুরুজনদের মানে না, বাবা মাকে মানে না, এই ঘটনাগুলো ঘটায় যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, সেগুলো হচ্ছে রাহু। আচ্ছা, তো এই যে বুধ বক্রি হচ্ছে, যতগুলো গ্রহ, তাহলে বক্রি হয় কোন কোন গ্রহ? বক্রি হয় মঙ্গল, বক্রি হয় বুধ, বক্রি হয় বৃহস্পতি, বক্রি হয় শুক্র, বক্রি হয় শনি, বক্রি হয়। এই 5টা গ্রহ বক্রি হয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রাহু কেতু তো বক্রি। রাহু কিন্তু বক্রি। এর মধ্যে এই যে বুধ যখন বক্রি হয় 1 মাস, এই সময়টা ভেরি ইম্পর্টেন্ট। শনির বক্রতা, শনি যখন বক্রি হয় খুব হার্মফুল রেজাল্ট দেয়, খারাপ রেজাল্ট দেয় শনি যখন বক্রি হয়। এই শনি আর কিছুদিন পরে আবার বক্রি হবে শনি। কিন্তু বুধ যখন বক্রি হয়, এই যে এক মাসের কিছুদিন যে বুধটা যে বক্রি থাকছে, এই যে বৃহস্পতি শুক্রের সঙ্গে, দেখবেন হরপাবান, যত রকম কি বলে জলোচ্ছ্বাস, যত রকম দেখবেন ভূমিকম্প, আর্থকোয়েক, মেজর আর্থকোয়েক, ভূমিকম্প, যা হয়ে গেছে। আগামী 29 তারিখ থেকে 29শে জুন থেকে 23শে জুলাইয়ের মধ্যে এই ঘটনাগুলো বারংবার ঘটবে একাধিক জায়গায়। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে। আর বুধ বক্রি হলে কি করে, বুধ থেকে আমরা কি বিচার করি? বুধ এমন একটা গ্রহ, এই গ্রহটা আপনাকে ভালো চিন্তা ভাবনা করতে দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার জন্মকুষ্ঠিতে বুধ যদি ভালো থাকে, আপনার পড়াশোনা ভালো হবে, আপনার উচ্চশিক্ষা হবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বুধ ভালো থাকলে প্রচণ্ড বড় ব্যবসায়ী করা থাকে। অঙ্কে তার খুব ভালো মাথা। এই যে অনেকে বলে, স্যার আমার ছেলে মেয়ের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ঠিক আছে, কিন্তু অঙ্কে মাথা নেই। হ্যাঁ, অধিকাংশ, হ্যাঁ, ম্যাক্সিমাম। হ্যাঁ, কারণ ম্যাথ একটা ভেরি টাফ, মানে ম্যাথ থেকে কি করে পালানো যায়। হ্যাঁ, তো এই যে অঙ্কে মাথা না থাকা, সেটা হচ্ছে বুধ। আবার যারা এমবিএ নিয়ে পড়তে চায়, তাদের যদি বুধ যদি শুভ না থাকে, এমবিএ নিয়ে পড়ে কোনো লাভ নেই। ব্যাংকিং সেক্টরে যেতে গেলে যদি বলে, স্যার আমি ব্যাংকিং সেক্টরে পরীক্ষাগুলো দিতে চাই, তাহলে বুধ জন্মছকে ভালো থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ, আইএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস পড়তে গেলে রবি মঙ্গল ভালো থাকতে হবে। তো এই যে বুধটা বক্রি হচ্ছে 1 মাস, এই সময় কিন্তু কোনো রাশিরই কোনো মেজর ডিসিশন নেওয়া শুভ হবে না। মনে করুন আমি যদি ভাবি যে 29-30 তারিখে গিয়ে আমি একটা বাড়ি ফাইনালাইজ করব, ফ্ল্যাট ফাইনালাইজ করব, সেটা এই সময় করা উচিত হবে। এটা কতদিন? 23শে জুলাই। ও বাবা, অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার দেখুন, এমন সিদ্ধান্ত যেটা আপনাকে নিতেই হচ্ছে, আপনি পারছেন না, সেগুলো তো কিছু করার নেই। কিন্তু মেজর ডিসিশন, হয়তো বিয়ের কথাবার্তা এগিয়েছে, পাকা দেখা হবে, এই সময়টা অ্যাভয়েড করতে হবে। না হলে দেখা যাবে শেষ মুহূর্তে গিয়ে বাগড়া আসবে। এই বুধ বক্রি হলে কি হয় জানেন তো, সব কাজে, এই যে অনেকে বলে, স্যার আমার সব কাজ এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে কেন বাধা পড়ছে বলুন তো? বুধের কারণে। হ্যাঁ, কেতু এবং বুধের কারণে দেখা যায় সব কাজ এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে বাগড়া দিচ্ছে। আর এই যে চারিদিকে টাকা পয়সা আটকে যাওয়া, বা কাউকে আপনি টাকা পয়সা দিয়েছেন, সেই টাকা পয়সা রিটার্ন পাচ্ছেন না, সেটা হয় কেতুর কারণে। কেতুর অশুভত্বের কারণে ধার দিলেও, আমি আসবো আলোচনা। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে? হাওড়া হাওড়া থেকে বলছেন? হ্যাঁ, আমার মেয়ের বিয়ের জন্য হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, আর চাকরিও ভালো না, আপনার মেয়ের ব্যাপারে কি প্রশ্ন করতে চাইছেন? কবে হবে মানে? আরে কি আশ্চর্য, আপনার মেয়ের ব্যাপারে প্রশ্ন, আপনি শুধু ডেট অফ বার্থটা বলে ছেড়ে দিন। আচ্ছা, 14 জুন 1995। কি নাম? অঙ্কিতা সরকার। অঙ্কিতা সরকার। হ্যাঁ, 14 জুন 1995। সময় হচ্ছে সকাল 1:15। ভোর 1:15? হ্যাঁ, ভোর সকাল 1:15, বুধবার। কোথায় জন্মস্থান? কোথায়? ওটা উড়িষ্যা, সুন্দরগড়। উড়িষ্যা সুন্দরগড়ের কাছাকাছি কি ফেমাস প্লেস রয়েছে? রাউরকেল্লা। হ্যাঁ, 1 মিনিট, রাউরকেল্লা দেখছি। রাউরকেল্লা পেয়েছি। বেশ, এইটা হচ্ছে রাউরকেল্লা, তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রাউরকেল্লা পেয়েছি। RAURKELA। আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার ছিল। হ্যাঁ। মীন লগ্ন, ধনু রাশি। হ্যাঁ। মূলা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন রেবতী নক্ষত্রে,
রবি মৃগশিরা নক্ষত্রে, বুধ রোহিণী নক্ষত্রে, শুক্র রোহিণী নক্ষত্রে। আচ্ছা, আর প্রথমত বলুন, আপনার মেয়ে কি পড়াশোনা টেকনিক্যাল লাইন নিয়ে করেছে? হ্যাঁ, টেকনিক্যাল লাইন, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করেছে? কম্পিউটার সায়েন্স কি করেছে। হ্যাঁ, বাস, তাই তো। কম্পিউটার সায়েন্স। আপনি তো ধরেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কি অনুষ্ঠান আমার দেখেন? হ্যাঁ অনুষ্ঠান আমার অনুষ্ঠান কি দেখেন? হ্যাঁ হ্যাঁ, বেশ কতদিন ধরে দেখেন? হয়েছে 6 মাস 7 মাস হয়ে গেল। তো আপনার মেয়ের রাশি কি? মেয়ে রাশি, হ্যাঁ, কি রাশি বললাম আমি এইমাত্র? ধনু রাশি। তা ধনু রাশি কি চলছে এখন? হ্যালো, ধনু রাশির এখন কি চলছে? মানে বিয়েটা হচ্ছে আরে ধনু রাশির এখন কি চলছে জানেন? না, জানি না, জানি না। তার 6 মাস ধরে কি অনুষ্ঠান দেখছেন? ওইরকমই। ধনু রাশির শনির ঢাইয়া চলছে, আচ্ছা আচ্ছা সিংহ রাশির শনির ঢাইয়া চলছে, ভেরি ক্রুশিয়াল এবং ভেরি ব্যাড। আচ্ছা মেষ রাশির শনির 7.5 চলছে, আচ্ছা মীন রাশির 7.5 একদম প্রাইম টাইম, সব থেকে খারাপ সময় চলছে, আর আচ্ছা। কুম্ভ রাশি 7.5 ছেড়ে যাওয়ার পথে। আচ্ছা তো ধনু রাশি শনি ঢাইয়া চললে, ঢাইয়া কাকে হ্যাঁ। বলে? জন্ম রাশি থেকে 4 নম্বর ঘরে যখন শনি যায় তখন সেটাকে বলে ঢাইয়া। আপনার মেয়ের ধনু রাশি, আর এখন বর্তমানে শনি বসে আছে মীন রাশিতে, তা আপনার মেয়ের ঢাইয়া চলছে। শনি জন্মকুষ্ঠিতে ভালো নেই, লগ্নে বসে রয়েছে, অর্থস্থানে কেতু, রবি বুধ শুক্রের একসঙ্গে দারিদ্র দোষ তৈরি হয়েছে। তাহলে শনির ডাইয়া চলছে, আর্থিক জায়গা ভালো নয়, পড়াশোনা হয়তো ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু এখনো ভালো চাকরি বাকরি পায়নি, না না, এবং 95-এ জন্ম বললেন, 31 বছরের উপর বয়স হয়ে গেছে। 31 বছরের বয়স, বিয়ে তাও হয়নি। তো না। শনির ঢাইয়াটা কাটতে হবে। শনির ঢাইয়া কবে কাটছে? শনির ঢাইয়া ধনু রাশির ক্ষেত্রে 2027 সালের জুন মাসে কাটছে, আবার 4 মাস পরে এটা আবার কিছুদিনের জন্য আবার ঢাইয়া আবার হবে। এ কি? আসলে শনিটা কি হচ্ছে, বক্রি হয়ে না, আবার শনি আবার diverted হয়ে চলে আসে। ডাইভার্টেড হয়ে মীন রাশিতে চলে যাবে, আবার 3-4 মাস পরে আবার ওটা বেশে ফিরে আসবে 6 মাসের জন্য। মানে মোট কথা, ধনু রাশি ঢাইয়া 2028 সালের মার্চ, মেষ রাশির বৃষ রাশির 7.5 2027 সালের জুন থেকে শুরু হবে, মকর রাশি এবং কন্যা রাশির ঢাইয়া 2027 সালের জুন থেকে শুরু হবে। সুতরাং যতক্ষণ না, এমনি শনি খুবই উইক শনি জন্মকুষ্ঠিতে, যতক্ষণ না শনির ঢাইয়া শেষ হবে, না চাকরি না বিয়ে কোনো সংক্রান্তই ভালো সুযোগ আনবে না। কারণ শনির ঢাইয়া এমনই, শনির 7.5 এমনই, যখন চলে, যাদের চলছে, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, যাদের মেষ রাশি, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, 7.5 বা ডাইয়া চললে পড়াশোনার মনোসংযোগ হারায়। বড় এই যে 32-33 বছর বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হয়, বিয়েতে হতে প্রবলেম হয়, ভালো চাকরি বাকরি হতে problem হচ্ছে। এই যে কারণ যত রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, গুরুজনানি, চাকরি চলে যাওয়া, ডিভোর্স হওয়া, শারীরিক অসুস্থতা, এই 7.5 ঢাইয়ার আমলে হয়। সুতরাং আপনাকে আইদার 2028 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর না হলে যদি ইমিডিয়েট ফল পেতে চান, শনির 7.5 ঢাইয়ার যথাযথ প্রতিকার বা উপাচারগুলো করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। যেটাকে নিয়ে বলছিলাম বুধ বকরি। আচ্ছা, তার আগে আমি বলে দিই, একটুখানি বলে দিন কবে কোথায়। হ্যাঁ, হ্যাঁ, আমি শিলিগুড়িতে ভেরি রিসেন্ট থাকছি। শিলিগুড়িতে দেখুন, তেনজিং নগর বাস স্ট্যান্ডের একদম ঠিক উল্টো দিকে আমার চেম্বার রয়েছে, 85840361, এটা হচ্ছে শিলিগুড়ির চেম্বার। দুর্গাপুরে আমি থাকছি 1 জুলাই, দুর্গাপুর বেনাচিতিতে, একদম দুর্গাপুরে সকলে চেনেন বেনাচিতি, কেন আসানসোল, ঝাড়খণ্ড সমস্ত জায়গা থেকে ওই দিককার মানুষ, সিউড়ি, ওইদিকে সব জায়গার মানুষরা দুর্গাপুরে আসে, বাঁকুড়া তো দুর্গাপুরেই মেন আসে, বাঁকুড়া, পুরুলিয়া। 9748749041 দুর্গাপুর বেনাচিতি চেম্বার। কোচবিহারে আমি খুব শীঘ্রই যাচ্ছি, যারা কোচবিহারে দেখাতে চাইছেন মাস্ট 8584038631 ফোন করবেন। BS রোড, ইলোরায় আমার চেম্বার রয়েছে। শিলচরে 10 তারিখে যাচ্ছি, 10ই জুলাই, শিলচর শিলংপট্টি, শিলচর আসাম, করিমগঞ্জের যারা মানুষরা রয়েছেন তারা 8584038631 যোগাযোগ করবেন। বর্ধমানে আমি 22শে জুলাই থাকছি, 85 যে কোনো চেম্বারের ব্যাপারে আপনারা, অনেকগুলো নাম্বার আছে তো চেম্বারের, সব নাম্বারে আপনি হয়তো বুঝতে পারবেন না, আপনি 8584038631 ফোন করবেন, ওরা বলে দেবে যে বর্ধমান চেম্বারের বুকিং নাম্বার এইটা, গড়িয়ার চেম্বারের বুকিং নাম্বার এইটা, বারাসাত চেম্বারের বুকিং নাম্বার এইটা, বর্ধমান রেল স্টেশনের কাছে। হলদিয়ায় আমি যাচ্ছি 25শে জুলাই,
হলদিয়া একদম ইস্ট কোস্টে, কৃষ্ণনগরে হাভেলি একদম কৃষ্ণনগর হাইওয়ে, এখন তো হাইওয়ে খুব সুন্দর হয়ে গেছে। হাভেলিতে আমি থাকছি 7ই জুলাই। বহরমপুরে থাকছি আমি 14ই জুলাই, বহরমপুর রেল স্টেশনের কাছে। ওই যে বললাম 85840361 ফোন করলেই যে চেম্বারে আপনি দেখাতে চান ওরা বলে দেবে যে এই চেম্বারে ফোন করে এখানে আপনার নাম বুক করতে হবে। মেদিনীপুর, একদম মেদিনীপুর টাউনে আমার চেম্বার রয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। মালদাতে 28শে জুলাই আমার চেম্বার রয়েছে। আর গৌহাটিতে আমার চেম্বার রয়েছে ভেরি রিসেন্ট, গৌহাটিতে জুলাইয়ের প্রথম উইকেই চেম্বার রয়েছে। আসামের মানুষরা অনেক দিন ধরে বলছেন স্যার আপনি আসামে কবে আসছেন। আসামে আমার জুলাইয়ের ফার্স্ট উইকে চেম্বার হচ্ছে। আসামের মানুষরা একদম নেপালি মন্দিরের উল্টো দিকে গৌহাটিতে আমার চেম্বার রয়েছে। 85840361 যোগাযোগ করুন। এছাড়া ব্যাঙ্গালোর এবং দিল্লির চেম্বার এগুলো জুলাইয়ের মাসে রয়েছে। এবং অন্যদিকে কলকাতাতে আপনারা তো জানেন যে একটা গড়িয়াহাট, যশোদা ভবনের চারমাথার গড়িয়াহাট, চারমাথার ক্রসিং এবং যশোদা ভবনের তাকে পাচ্ছেন একদম হার্ট অফ গড়িয়াহাট আপনারা বলতে পারেন। 9907935831। বারাসাত ডাকবাংলো মোড়, এইটা কিন্তু এই দুটোকে আমরা কলকাতায় ধরে নিতে পারি। 8584033640। এছাড়া বর্ধমান রেল স্টেশনের সামনেও কিন্তু 8580384640। আর যারা দেশে দেখাতে পাচ্ছেন না, অনলাইনে দেখাতে চান, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে কথা বলতে চান, তারা 8584038636 ফোন করবেন। আর জানিয়ে দিয়ে সামনেই কৌশিক অমাবস্যা, আগামী 10 সেপ্টেম্বর। এর পরে আর ডেট পাবেন না, বুকিং পাবেন না। কৌশিক অমাবস্যা আমি বারবার বলি, গ্রহগত দোষ থাকলে যে চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, এগুলোর জন্য যদি গ্রহগত দোষ থাকে না, শুধু এক দুটো পাথর পড়লাম হয়ে গেল, এতে প্রতিকার হয় না। বিভিন্ন আমাদের জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের গ্রহগত যোগ রয়েছে, সেই যোগগুলোর বিভিন্ন পুজো রয়েছে, সেই পুজোগুলো সামনে থেকে বসে করতে হয়। সেই জন্য কৌশিকী অমাবস্যা হচ্ছে বলা হয় অমাবস্যার রাজা। সারা বছরে যতগুলো অমাবস্যা আছে সব থেকে শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা। এই দিনে সাধক বামাকাপা তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন। মা তারার তিথি, এটাকে আলোক অমাবস্যা বলা হয়, এটা অঘোর অমাবস্যা বলা হয়। সারা বছরে আমরা এই অমাবস্যাটার জন্য অপেক্ষা করি। আর এই অমাবস্যা আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে, তাদের সমস্ত সুন্দর সিস্টেম অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার সঙ্গে 30 জন ব্রাহ্মণ থাকে বিভিন্ন দোষের জন্য। তার সঙ্গে ভোগ থাকে, বয়স্ক মানুষদের যথাযথভাবে আলাদাভাবে পুজো করানোর ব্যবস্থা থাকে, যারা হাঁটা চলার ক্ষেত্রে কষ্ট, তাদের বসে পুজো করানোর ব্যবস্থা। এছাড়া যারা আসতে পারছেন না তাদের আমরা ফর্দ পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে এবং বলে দিই কোন সময় আপনার পুজো হবে। সেই সময় হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে কিন্তু পুজো করা হয়। তো কৌশিকী অমাবস্যার আগে এই যে ডেটগুলো বললাম, কৌশিকী অমাবস্যার আগে যারা দেখাতে চাইছেন গড়িয়াহাট, বারাসাত, এগুলোতে কিন্তু যোগাযোগ করতে হবে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি আসাম থেকে বলছি। হ্যাঁ, আসাম? আমার ছেলের জন্য শিলচর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ছেলের জন্য, মেয়ের জন্য বলছেন? হ্যাঁ, ছেলের জন্য। ছেলের জন্ম সন 1985। আগে নাম দাঁড়ান এক সেকেন্ড, আপনি কার জন্য জিজ্ঞেস করছেন, মেয়ে না ছেলে? ছেলের জন্য। আমি মা। কি নাম? ছেলের জন্য কমল ভট্টাচার্য। ডেট অফ বার্থ 1985, 8 এপ্রিল। 8 এপ্রিল 1985। 8 এপ্রিল 1985। টাইম রাত্র 11টা 20। রাত্রির 11টা 20। কোথায় জন্মস্থান? হাইলাকান্দি। হাইলাকান্দি মানে আসাম তো? হ্যাঁ, আসাম, নিয়ার শিলচর। হ্যাঁ, নিয়ার শিলচর, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। মানে আসাম স্টেট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসাম স্টেট। আসামের একজন, আমি আজকে টিভিতে আসামের ফুটেলো বলে, আমাদের আসামের খুব ভালো। আপনি তো শিলচরে আসেন স্যার, হ্যাঁ, আমি হাইলাকান্দি আছি। আপনি কি বারে যাবেন স্যার বলে দিন। কি বারে? শিলচরে আমি তো যাই, শিলচরের ফোন নাম্বার তো বলেই দিলাম, 858403। আচ্ছা, ছেলের ব্যাপারে বলি, 85-এ জন্ম, 42 ইয়ার্স এজ, 42 বছর বয়স, সোমবার, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন মূলা নক্ষত্রের রয়েছে, কেতু নক্ষত্রের লগ্ন, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে। কি বলে 40 রবি রেবতী নক্ষত্রে। এইগুলো রবির গণ্যান্ত, রেবতীকে আগেই আমি বহুবার আমার অনুষ্ঠানে বলেছি, রেবতী হচ্ছে গণ্যান্ত নক্ষত্র, শেষ নক্ষত্র।
তো লগ্ন মূলা রবিও রেবতীতে, শুক্র রেবতীতে, গণনান্ত নক্ষত্রে দুটো গ্রহ, চার্ট গেল, চার্ট খুব উইক হয়ে গেল। এই ধরনের চার্টে আমি দেখেছি। তাছাড়া দেখুন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় নিচস্থ বৃহস্পতি, দারিদ্র দোষ, ছন্নচারা দোষ, কালসর্প দোষ, 42 বছর বয়স। যে আপনার ছেলের ক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারছি, জীবনে সেরকম কিছু করতে পারেনি, সব কাজে প্রচুর না, না। বাধা এসেছে, চাকরি বাকরিও কিছু হয়নি, ঠিক বলছি না, না? না। হ্যাঁ, ঠিক ঠিক। বিয়ে থাও কিছু হয়নি। বিয়ে হয়নি? না না। এই চার্ট না। এই চার্টটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। মানে আমি তো একটা চার্ট দেখলে বুঝতে পারি যে চার্টের পাওয়ার কতটা, জীবনে কতটা না, এগোবে। সেটা তো আপনার 34 বছরের একটা হ্যাঁ, অভিজ্ঞতা। আপনি এত এখন- লক্ষ লক্ষ ছক দেখে আমাকে কি এখন বলতে হয় যে আমার সামনে এলে আমি বুঝতে পারি যে একটা মানুষ কি জানতে এসেছে কেউ? তো এইখানে কি হয়, মেন কালসর্প দোষ, দারিদ্র দোষ, বীজ দোষ, কিছু মানে এগুলোকে ঠিক করতে হয়। ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখান, এগুলোর উপাচার বা প্রতিকার যেগুলো করার চেষ্টা করুন, নচেত খুব জীবনে জ্বালাবে, খুব ভোগাবে। হ্যাঁ, সমস্যা ঠিক হতে বিয়ে কি চাই। হবে নাকি স্যার? আপনি শিলচরে সামনেই আসছি, আপনি যোগাযোগ করুন ওখানে, বা যদি আপনার পাশাপাশি কোনো কেউ ভালো থাকে তাকেও দেখাতে পারেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বুধ যে না, বক্রি, আমি যিনি ফোন করেছেন তাকে বলি অনলাইনে আপনি আগে যোগাযোগ করুন। আগরতলা বা শিলচর, তারা অনলাইনে যোগাযোগ করুন, অনলাইনেও দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে আমি অনেকক্ষণ কথা বলি, আপনার যাবতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ, সব দেবো। সেই তো। কবে চাকরি, কবে বিয়ে, কবে কি, সব বলবো। যাই হোক, এই যে বুধ যে বক্রি হচ্ছে 29শে জুন থেকে 23শে জুলাই, কোন রাশিগুলো একটু সাবধানে থাকবেন? প্রথম হচ্ছে কর্কট, এই সময়টা একটু ভোগাবে। দ্বিতীয় হচ্ছে মেষ, গৃহ পরিবেশ উত্তপ্ত থাকবে, গৃহে ভুল বোঝাবুঝির শিকার হতে পারে, তারা একটু কেয়ারফুলি থাকবেন। র্যাশ ডিসিশন এই সময় না নেওয়া ভালো। বৃষেরও তাই, যদি ইম্পর্টেন্ট কিছু করতে হয় আপনার, কারণ পঞ্চমে বুধ বৃষ রাশির কি বলে, বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় বুধ বক্রি থাকছে। তো এইটাকে একটুখানি সাবধানে থাকতে হবে। আর কোন রাশির সাবধানে থাকতে হবে? মকর রাশির সপ্তমে বিবাহ বা হেলথ এই সময় কিন্তু ভোগাতে পারে। তুলা রাশির কর্মস্থানে বুধ বক্রি, চাকরি চলে যেতে পারে, কর্মস্থান নিয়ে সমস্যা দেখা দিতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা দেখাতে পারে। এই এক মাস একটু কেয়ারফুল থাকবে। আর কোন রাশির কেয়ারফুল থাকতে হবে? কন্যা রাশির একাদশে বুধ যেহেতু বক্রি হচ্ছে, অনেক সময় সঞ্চিত অর্থ নাশ করায়, সেই দিকে সাবধানে থাকতে হবে। মিশ্রফল কুম্ভ ধনু, এ ব্যতীত অন্যান্য যে রাশিগুলো রয়েছে তাদের মোটামুটি চলবে। এই হচ্ছে মোটামুটি বুধ বক্রি, মানে এই সময়ে আগামী এক মাস। সেটা তো আপনি বলছেন জুলাই মাসের ওই অবধি ভেরি ক্রুশিয়াল। হ্যাঁ, ভেরি ক্রুশিয়াল। আর এখন দেখুন, এখন পারফেক্ট সময় হচ্ছে ছাত্রছাত্রীদের দেখানো, কেননা এখন তো পরীক্ষা প্রায় জানুয়ারি মাসেই পড়ে যায়। এই 6 মাস আগে থেকে না দেখালে না, যারা জয়েন্ট দেবে, যারা এনআইটি নিট দেবে, বা যাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে, বা যারা বিভিন্ন রকম ম্যানেজমেন্টের পরীক্ষা যারা দেবে, হ্যাঁ, এবং কাউন্সিলিং, কোন লাইনে পড়া উচিত, কি বিষয় নিয়ে পড়া উচিত, এইটা কিন্তু জানতে হবে। তো যাই হোক, আমি অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমি বলি যে আর এখন যে এই যে কীর্তি, আমি নিজেরা তো এটা প্রতিষ্ঠা করে দিই। আমার 30টা ব্রাহ্মণ আছে, জানেন তো, প্রত্যেক দিন এরা বিভিন্ন রকম পুজো আচ্ছা কাজ করে। এইটা কিনে লাগিয়ে দিলে হবে না, এটাকে প্রতিষ্ঠা করে বাড়িতে লাগাতে হবে। এর নিয়ম আছে, এর উপরে নবনাগের পুজো করতে হয়, এখানে নাগ আছে, এখানে গণেশ আছে, এখানে শিব পার্বতীর পুজো করতে হয়, কীর্তিমুখের পুজো করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করে তবে এটা বাড়িতে লাগাতে হয়। এই কীর্তিমুখ এবং কামধেনু, এই কামধেনুটা আমি প্রতিষ্ঠা করে দিই। প্রতিষ্ঠা ছাড়া কোনো জিনিস হচ্ছে একটা মাটির বস্তু, ডেলা, আপনি কিনে এনে পুজো করে বসিয়ে দিলেন, হবে না। এই কীর্তিমুখ, কামধেনু এবং লাইভ কুষ্টি, সম্পূর্ণ আপনার জীবনের কুষ্টি এখন উপহার হিসেবে পাবেন। সেটা আপনি অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, যে চেম্বারেই দেখান না কেন। আজকের মতো শেষ করতে হচ্ছে গোপালদা। আমরা রবিবার দিন মানে আগামীকাল ফিরে আসছি ঠিক দুপুর 12টা। আপনার কিন্তু দেখতে ভুলবেন না, আরও কিছু নতুন তথ্য নিয়ে আসবো। নমস্কার। গোপাল প্লাস চ্যানেলে